কলিং বেলের শব্দ শুনে বিক্রম রামুকে 2-3 বার আওয়াজ দেয়। কোনো উত্তর না পেয়ে ও নিজেই দরজাটা খুলতে যায়। গিয়ে দেখে ডিআইজি অরুণ সান্যাল দাঁড়িয়ে আছেন। ওনাকে দেখে বিক্রম বলে, স্যার আসুন আসুন, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। বিক্রম অরুণবাবুকে নিয়ে ভিতরে এসে সোফায় বসে। উনি ওকে জিজ্ঞেস করেন, তা তোমার সেই সাগরেদটা কোথায়? বিক্রম কিছু বলার আগেই আবারও কলিং বেলটা বেজে উঠল। এবার রামু গিয়ে দরজা খোলে। কিছুক্ষণ পর দেখা যায় অনল হাতে একটা প্যাকেট নিয়ে হাসি হাসি মুখ করে ভেতরে ঢুকছে। ওকে এরকম হাসতে দেখে অরুণবাবু জিজ্ঞাসা করলেন, এরকম কচি খোকাদের মতো দাঁত বার করে হাসছো কেন? কি এমন খুশির ঘটনা ঘটলো শুনি? অনল প্যাকেটটা রামুর হাতে দিয়ে সোফায় বসতে বসতে বলল, মানে স্যার সেরকম কিছু না, এত জটিল একটা কেসের সমাধান হলো, তাই আমি ভাবলাম আমাদের পাড়ার বিখ্যাত সেই 55 মিষ্টান্ন ভাণ্ডারের স্পেশাল সিঙ্গারা নিয়ে আসি। সবাই মিলে বেশ জমিয়ে খাওয়া যাবে, তার সঙ্গে রামুর হাতের গরম গরম চা পেলে তো আর কোনো কথাই হবে না। রামু প্যাকেটটা নিয়ে রান্নাঘরে চলে গেলে বিক্রম অনলকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার ব্যাপারটা কি বলো তো? তখন অতবার ফোন করলাম অথচ একবারও ধরলে না, এখন আবার সিঙ্গারা নিয়ে এসেছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে তখন স্কুটিটা ঠিক করছিলাম, তাই আর আপনার ফোন ধরা হয়নি। আর আমি তো এমনিতেই আসতাম সিঙ্গারা নিয়ে আপনার এখানে, তারপর আপনার মেসেজটা পড়ে জানলাম ডিআইজি স্যারও আসছেন, তাই একটু বেশি করেই কিনে নিয়ে এলাম। তোমাকে তো কতবার বললাম ওটা বাদ দিয়ে এবার একটা নতুন স্কুটি কিনে নাও। সামনেই পুজো আসছে, ভালোভাবে ঘুরতে পারতে। ওটা নিয়ে আর কতদিন চলবে? স্যার আপনি তো স্কুটির ইতিহাস সবটাই জানেন, আমি কি আর সাধে ওটাকে বয়ে বেড়াচ্ছি? অনলের উত্তর শুনে অরুণবাবু ভ্রু কুঁচকে প্রশ্ন করেন, স্কুটির আবার ইতিহাস? তা কীরকম একটু শুনি। অনলের হয়ে বিক্রমই সংক্ষেপে পুরো ব্যাপারটা বলে দিল। সেটা শুনে উনি হো হো করে হেসে উঠলেন। ততক্ষণে রামুও গরম গরম চা আর প্লেটে সিঙ্গারা সাজিয়ে নিয়ে চলে এসেছে। সবাই একটা করে সিঙ্গারা প্লেট থেকে তুলে খেতে লাগলো। সিঙ্গারা একটা কামড় দিয়ে অরুণবাবু পরম তৃপ্তির স্বরে বলে উঠলেন, আহা, সত্যিই অসাধারণ খেতে সিঙ্গারাটা। বহুদিন বাদে এরকম আয়েস করে চা সিঙ্গারা খাচ্ছি। স্যার আমার ছুটির ব্যাপারটা কিছু বললেন না তো? হ্যাঁ, ওইটা বলতেই তো আজকে তোমার এখানে এলাম। আসলে আমি ভেবেছিলাম পুজোর কটা দিন যদি আমরা সবাই মিলে কোথাও একটু ঘুরে আসি। অনেক কাজই তো হলো, আর সব কাজ যদি আমরাই করি তাহলে বাকিরা কি করবে? বিক্রম কিছু বলার আগেই অনল বলে ওঠে, তাহলে তো দারুণ হবে স্যার, কিন্তু কোথায় যাওয়া হবে স্যার, আর মানে কতদিনের জন্য? আরে দাঁড়াও দাঁড়াও, তুমি তো প্রশ্নের রেলগাড়ি ছোটাতে ব্যস্ত করলে। সব বলছি, দাঁড়াও। কিন্তু বিক্রম, তুমি কিছু বলছো না যে? তোমার কি অন্য কিছু প্ল্যান ছিল নাকি? আর থাকলে বলতে পারো। না না স্যার, আমার কোনো প্ল্যান ছিল না। তবে আপনাকে আগে কখনো এভাবে ঘোরার প্ল্যান করতে দেখিনি তো, তাই একটু অবাক হচ্ছি আর কি। ওহ, এই ব্যাপার। আসলে কি বলো তো, চাকরির তো আর বেশি বছর বাকি নেই, আর তোমাদেরকেও তো আমি আমার পরিবারের মতনই ভাবি। তাই ভাবলাম এইবার তোমাদের সাথেই কোথাও একটা ঘুরে আসি। আর আমার মেয়েও তো এইবার পুজোয় বাড়ি আসছে। সবাই মিলে কলকাতার বাইরে কোথাও একটা ঘুরতে গেলে মন্দ হবে না। ঠিক আছে স্যার, কিন্তু কোথায় যাবেন কি কিছু ঠিক হয়েছে? হ্যাঁ, যা ভাবছিলাম, আমার দেশের বাড়ি সুন্দরগড় যাব। ওখানে দুর্গাপুজোও হয়, তাই পুজোর আনন্দটাও পাওয়া যাবে, আবার ঘোরাও হবে। দারুণ হবে স্যার। তাহলে আমরা কবে রওনা দেবো স্যার? এই তো আজ শনিবার, পরের সপ্তাহের বুধবার মহালয়া। আমরা ওই দিন বিকালেই বেরিয়ে পড়বো। এই তোমরা গোছগাছ শুরু করে দাও। আমরা 3 জন, বিক্রম, আর তোমরা কতজন যাবে বলো, আমি সেইভাবে সব বন্দোবস্ত করে দেবো। আমরাও 3 জন স্যার, আমি, আমার স্ত্রী আর আমার শালিকা। ওহ, তাহলে আমরা মোট 7 জন। হ্যাঁ ঠিক আছে, আজ তাহলে উঠি। বিক্রম এতক্ষণ ধরে সবটাই শুনছিল, এবার প্রশ্ন করে, স্যার একটা কথা বলছি, কিছু মনে করবেন না। আমার কেন জানি না মনে হচ্ছে এই ঘুরতে যাওয়ার পেছনে আপনার অন্য কোনো কারণ আছে, না হলে আপনি আমাদেরকেও সঙ্গে করে নিয়ে যেতেন না। আমি জানি তোমার মনে সন্দেহ উঠবেই। তুমি ঠিকই ধরেছ, এর পেছনে অবশ্যই একটা অন্য কারণ আছে। তবে এখনই তোমাকে সবটা বললে ঘোরার আনন্দটাই মাটি হয়ে যাবে। তার থেকে ওখানে গিয়েই সবটা নিজের চোখে দেখবে খন। হ্যাঁ
তবে তুমি যখন বুঝতেই পেরেছো তখন তোমাকে আমার পরিবার সম্পর্কে কিছু কথা জানিয়ে রাখছি। বসো দুজনেই। তার আগে রামুকে বলো তো আর এক কাপ চা যেন দিয়ে যায়। বিক্রম যাওয়ার আগেই রামু ওখানে এসে উপস্থিত হয়। অরুণবাবুর কথা শুনে ও বলে, আমি এক্ষুনি দিয়ে যাচ্ছি বাবু, আপনারা বসেন। রামু চায়ের কাপ প্লেটগুলো নিয়ে চলে গেলে অরুণবাবু বলতে শুরু করেন, আমার দাদামশাই শ্রীযুক্ত দর্পনারায়ণ সান্যাল ছিলেন ওই সুন্দরগড়ের জমিদার। ওনার মতো রাশভারী মানুষ আমি খুব একটা দেখিনি। ওখানকার লোকেরা যথেষ্ট মান্যিগণ্যি করতেন ওনাকে। উনিও তেমন উদার মনের মানুষ ছিলেন, সবসময় মানুষের উপকারের কথা ভাবতেন। গ্রামের মানুষকে ডাক্তার দেখাতে পাশের গ্রামে যেতে হয় বলে নিজের জমিতে একটা দাতব্য চিকিৎসালয় তৈরি করেছিলেন। বাচ্চাদের পড়াশোনার জন্য বিদ্যালয় তৈরি করেছিলেন। শুধু তাই নয়, পুজো পার্বণে যাতে সবাই আনন্দ করতে পারে তার জন্য দুর্গাপূজার প্রচলন করেছিলেন। অবশ্য এর পেছনে একটা কারণও আছে। আমি যে সময়ের কথা বলছি সেই সময় জমিদারি প্রথা প্রায় বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু দাদামশাইকে তখনও মানুষজন ওখানকার অলিখিত জমিদারি মানত। আসলে তখনকার দিনে ওখানে বেশিরভাগ মানুষই ছিল কামার, কুমোর, চাষি, এই সবই। তাই যে কটা ব্রাহ্মণ বাড়িতে পুজোর প্রচলন ছিল সেখানে সর্বসাধারণের প্রবেশ ছিল নিষেধ। সেই অবস্থার কথা জানতে পেরেই দাদামশাই খুব চিন্তিত হয়ে পড়েন। শেষমেশ সিদ্ধান্ত নেন যে উনি ওনার ভিটেতেই দুর্গা পুজোর আয়োজন করবে। সেখানে সব মানুষের অবাধ বিচরণ থাকবে, কোনো বাধা নিষেধ থাকবে না। সবাই মিলেমিশে মায়ের আরাধনায় সামিল হবে। সেই থেকে আজ পর্যন্ত প্রতি বছরই নিয়ম করে পুজো হয়। আমার বাবা চাকরি সূত্রে এখানেই চলে আসেন। সেই থেকে আমরা শুধুমাত্র ওই পুজোর সময় দেশের বাড়িতে যেতাম। আর বাবা মারা যাওয়ার পরে আস্তে আস্তে আমাদের পুরো যাতায়াতটাই বন্ধ হয়ে যায়। কিন্তু যোগাযোগটা আজও আছে। ওখানে এখন আমার কাকা, কাকিমা, তার 3 ছেলে আর তাদের স্ত্রীরা থাকে। তুমি এগুলো ওখানে গেলেই সব দেখতে পাবে অবশ্য। অরুণবাবু এতটা বলার পরে থামলেন। রামু ততক্ষণে আর এক কাপ চা দিয়ে গেছে। চায়ে একটা চুমুক দিয়ে আবারও বলতেই যাচ্ছিলেন, তার আগে অনল জিজ্ঞেস করলো, স্যার, সুন্দরগড়টা ঠিক কোথায়? এর উত্তরটা না হয় বিক্রমী দিক। ততক্ষণ আমি চাটা সেবন করি। সুন্দরগড় ভারতের ওড়িশা রাজ্যের সুন্দরগড় জেলার একটি শহর। সুন্দরগড় 1948 সাল অবধি গঙ্গপুর রাজপুত্রের রাজধানী ছিল এবং 1948 সাল থেকে সুন্দরগড় জেলা সদর হয়ে ওঠে। বোঝা যায় যে প্রাচীনকালে সুন্দরগড় বিভিন্ন রাজবংশের অধীনে ছিল। তবে ক্ষমতাসীন পরিবারের উৎস সম্পর্কিত বিষয়ে ভিন্ন মতামত পাওয়া যায়। গাংপুরের বর্তমান রাজপরিবার পারমার রাজবংশের অন্তর্গত। এই প্রাক্তন রাজ্যটি হীরাখণ্ড দেশ নামে পরিচিত। সম্বলপুরের আধিপত্যের অধীনে ছিল এবং পরে নাগপুরের মারাঠা রাজাদের আধিপত্যের অংশ গঠন করে। এটি 1803 সালে নাগপুরের মারাঠা প্রধান রঘুজি ভোঁসলে দেওগাঁও চুক্তির আওতায় ব্রিটিশ সরকারকে দিয়েছিলেন। 1905 সালে বনাইয়ের সঙ্গে এই রাজ্যটি ছোটনাগপুরের কমিশনারের নিয়ন্ত্রণ থেকে ওড়িশা বিভাগে স্থানান্তরিত হয় এবং পৃথক রাজনৈতিক এজেন্ট নিয়োগ করা হয়। অফিসিয়ালি এই তথ্যগুলো পেয়েছি, তবে এর বাইরে কিছু থাকলে সেটা স্থানীয় মানুষরা বেশি ভালো বলতে পারবে। এতটা বলে বিক্রম অরুণবাবুর দিকে তাকায়। উনি প্রশংসার স্বরে বলে ওঠেন, ওয়েল ডান বিক্রম, তুমি যে তথ্যগুলো দিলে সেগুলো সবই ঠিক, তবে আরও কিছু জানতে হলে আমাদেরকে সুন্দরগড় যেতে হবে। স্যার, একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, করো। আপনার খুড়তুতো ভাইদের পরিবারে কে কে আছে? আমার কাকা শ্যামনারায়ণের 3 ছেলে, শিব, শম্ভু আর শঙ্কর। ওদের মধ্যে শিবের 2 ছেলে, অর্ক আর অঙ্কুশ। শম্ভুর 1 ছেলে সঞ্জয় আর 1 মেয়ে বৃষ্টি। শঙ্করের একটাই মেয়ে লীলা। নারায়ণ সান্যাল তো আপনার বাবার প্রপিতামহের নাম, কিন্তু আপনারা বোধহয় নিজেদের নামের সঙ্গে ওনার নামটা ব্যবহার করেন না। একদম ঠিকই বলেছ, ওই নামটা আমার বাবা কাকারাই ব্যবহার করত, আমরা আর সেটা করিনি। তখনকার দিনে বড় বড় নামের চল ছিল, এখন আর অত বড় নাম চলে না বলেই আমরা আর কেউ ব্যবহার করি না। খুড়তুতো ভাইয়ের ছেলেমেয়েরাও কি ওখানেই থাকে? না না, সবাই যে যার মতো বাইরে থাকে। পুজোর সময় সবাই এক জায়গায় জড়ো হয় আর কি। এবার আমার মেয়েও ওখানে যাওয়ার জেদ ধরেছে, অগত্যা এই প্ল্যানটাই করলাম।
না হলে আমি একাই গিয়ে ওখানকার পরিস্থিতি খতিয়ে দেখতাম, বেগতিক কিছু বুঝলে তোমাদের ডেকে নিতাম। স্যার, আপনি কিন্তু এখনো সবটা বললেন না। আসল ব্যাপারটা কি আমিও জানি না। গত সপ্তাহে কাকার একটা চিঠি আসে আমার কাছে। ওরা সবাই জানে আমি কলকাতার একজন বড় পুলিশ অফিসার, আর সেই জন্যেই কাকা বারবার চিঠিতে লিখেছে আমি যেন একবার অন্তত ওখানে যাই। ব্যাস এটুকুই। তবে গুরুতর কিছু যে সেটা তো বুঝতেই পারছি। ঠিক আছে স্যার। আজ উঠি, কাল তোমাদের জানাচ্ছি কিভাবে যাওয়া হবে। তোমরাও গোছগাছ শুরু করে দাও। দারুণ হবে স্যার, আমার তো ভেবেই বেশ রোমাঞ্চকর লাগছে। এবারে দুর্গাপুজো আমরা কলকাতার কোলাহল ছাড়িয়ে গ্রামের জমিদার বাড়িতে কাটাবো। সেদিনের মতো কথাবার্তা শেষ করে সবাই একে একে চলে যায়। বিক্রমও রাতের খাবার খেয়ে ল্যাপটপ খুলে কী সব যেন দেখতে থাকে আর মনে মনে ভাবতে থাকে, কি এমন কারণ হবে যার জন্য ডিআইজি স্যারের কাকা ওনাকে এতবার করে যাওয়ার জন্য বলছেন? জমিদার বাড়ির তো অনেক ইতিহাস থাকে। এরকমই কোনো ইতিহাসের জটিল রহস্যের সমাধান করার জন্য কি এই জরুরি তলব? যদি তাই হয় তাহলে কি সেই রহস্য? বুঝতে পারছি দুর্গাপুজোটা বেশ রহস্য রোমাঞ্চকর হতে চলেছে। এখন সেই রহস্য উদ্ঘাটন শুধু সময়ের অপেক্ষা। আরে বাবা, খুলছি। তোমাকে তো ফোন করে বলে দিলাম যে আমি 5 মিনিটের মধ্যে পৌঁছে যাব। হ্যাঁ বলেছো, তার জন্য কি আমি দরজায় দাঁড়িয়ে থাকবো? আর কোনো কাজ নেই আমার? আর কি এমন মহান কাজ করে এলে যার জন্য আমাকে দরজা খুলে তোমার জন্য অপেক্ষা করতে হবে? উফ, সবসময় এরকম তিরিক্কি মেজাজ নিয়ে থাকো যে কি বলবো। ভাবলাম একটা দারুণ খবর দেবো, কিন্তু ধুর। যাওয়ার আগে তো বললে স্যারের বাড়ি যাচ্ছ, তা ওখানে গিয়ে কি এমন দারুণ খবর পেলে যেটা বলার জন্য আর তর্স হয়েছে না তোমার? শ্যামলীর চেঁচামেচি শুনে রিমলি ততক্ষণে ওখানে চলে এসেছে। অনল কিছু একটা বলবে বলে মুখ খুলেছিল, কিন্তু তার আগেই রিমলি বলে উঠল, দিদি তুই একটু শান্ত হয়ে বস। সবসময় এত চিৎকার করিস, বাড়ির আশেপাশে কোনো কাকপক্ষী দেখতে পাই না। নিদেন পক্ষে কাকা শব্দটাও যেন কানে আসে না। জামাইবাবু কি বলবে আগে শোন, তারপর রাগারাগি কর। রিমলির কথা শুনে শ্যামলী রেগে গিয়ে বলল, এই এলেন জামাইবাবুর আদরের শালি, তোমরা সারাক্ষণ আমাকেই চিৎকার করতে দেখো। আর তোর যদি অত কাকের ডাক শোনার ইচ্ছা, তাহলে জামশেদপুরে চলে যা, ওখানে গাছপালাও আছে, তার সঙ্গে অনেক কাকও আছে। সারাদিন প্রাণ ভরে কাকের ডাক শুনিস। আচ্ছা, তুই আমার বোন না ওর বোন রে? সব সময় ওর পক্ষ নিয়ে কথা বলিস। রিমলি ওর দিদির গলা জড়িয়ে ধরে বলে, আরে বোন তো আমি তোরই, তাই তো তোকে অকারণে চিৎকার করতে বারণ করি। তোর শরীরটা খারাপ হবে ভেবেই তো বলি। থাক, আর শাক দিয়ে মাছ থাকতে হবে না, সব জানা আছে আমার। এখন যা, রান্নাঘরে গিয়ে চাটা এনে দে জামাইবাবুকে। অনল সোফায় বসতে বসতে বলল, হ্যাঁ সেটাই ভালো। চা খেয়ে একটু গলাটা ভিজিয়ে নিয়ে তারপর বলি দারুণ খবরটা। রিমলি চাটা অনলকে দিয়ে সোফায় বসল। অনল চায়ে চুমুক দিয়ে বলতে শুরু করলো, এবার পুজোতে আমরা সবাই ঘুরতে যাচ্ছি। অনলের মুখে এই কথাটা শোনা মাত্র শ্যামলী তৎক্ষণাৎ সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, থাক, আমার বোঝা হয়ে গেছে তোমার দারুণ খবর, আর বলতে হবে না। দিদির এহেন আচরণের সঠিক কারণ বুঝতে না পেরে রিমলি জিজ্ঞেস করলো, তোর আবার কি হলো? এমন অদ্ভুত আচরণ করছিস কেন? জামাইবাবু তো ঘুরতে যাওয়ার কথা বললো। ওই রকম ঘুরতে যাওয়ার কথা এর আগেও আমি শুনেছি। প্রতিবার ব্যাগপত্র নিয়ে বেরোনোর সময় ওনার অফিস থেকে জরুরি ফোন আসে, আর উনি সব ফেলে অফিসে ছোটেন, আর আমি ব্যাগ থেকে জামা কাপড়গুলো পুনরায় বের করে আলমারিতে তুলে রাখি। অনল শ্যামলীকে শান্ত করিয়ে সোফায় বসিয়ে বলে, আহা গিন্নি, এবারে সেরকম কিছু হবে না, কারণ এবারে তো ডিআইজি স্যার, বিক্রম স্যার সবাই যাবেন। আমরা কোথায় যাচ্ছি? ডিআইজি স্যারের দেশের বাড়ি সুন্দরগড়। ওখানে ওনাদের জমিদার বাড়িতে বিশাল বড় দুর্গাপুজো হয়, সেটাই দেখতে আমরা সবাই মিলে যাচ্ছি। তাহলে তো দারুণ ব্যাপার, একেবারে সোজা জমিদার বাড়ির পুজো। কে কে যাচ্ছ গো, আর কবে যাচ্ছ? এই তো মহালয়ার দিন আমরা 3 জন, ডিআইজি স্যার, ওনার স্ত্রী আর মেয়ে, আর বিক্রম স্যার। এতক্ষণ বাদে শ্যামলী নরম সুরে বলল, তাহলে তো কালকেই আমাদের শপিং এ বেরোতে হয়। কয়েকটা ভালো দেখে শাড়ি কিনতে হবে, বুঝলে? সে তোমাদের যা করার করে নিও, কিন্তু মনে রাখবে হাতে কিন্তু বেশি সময় নেই। পারলে আজ রাত থেকেই গোছগাছ শুরু করে দাও।
যাওয়ার সময় এটা নিলাম না, ওটা নেওয়া হলো না, আহা সেটা নিলে ভালো হতো, এই সব কিছু কিন্তু বলবে না। হ্যাঁ হ্যাঁ, তুমি তো শুধু আমার ক্ষতি দেখতে পাও, আমার ভালো কিছু তো তোমার চোখেই পড়ে না। এবারে হাত মুখ ধুয়ে চলো, খেতে চলো। হ্যাঁ তাই চলো, এমনিতে খিদেও পেয়েছে বেশ। ওরা সবাই খাবার টেবিলে বসে। রিমলি খবরটা শোনার পর থেকেই ভীষণ খুশি। ও খেতে খেতেই ঘুরতে যাওয়ার বিভিন্ন প্ল্যান করতে থাকে। ওর তালে তাল মিলিয়ে অনলও বকবক করতে থাকে। শ্যামলী ওদের কাণ্ড কারখানা দেখে মনে মনে ভাবে, রিমলিকে তো এর আগে কখনো ঘুরতে যাওয়ার প্রসঙ্গে এত খুশি হতে দেখিনি। তাহলে আজ হঠাৎ হলোটা কি? এত খুশির পিছনে অন্য কোনো কারণ আছে নাকি? ধুর, আমিও কি সব আবল তাবল ভাবছি। অনেকদিন পর ঘুরতে যাওয়া হচ্ছে বলে হয়তো এত খুশি হয়েছে। না, এত ভেবে লাভ নেই। তাড়াতাড়ি খেয়ে নিয়ে আবার বাসন মাজতে হবে। কাজের মাসি কাল আসবে না বলেছে। রাতেই কিছুটা কাজ এগিয়ে রাখবো, না হলে সকালে খুব অসুবিধা হবে। ও গিন্নি, এত মনোযোগ সহকারে কি ভাবছো? তুমিও তো দেখছি বিক্রম স্যারের মতোই হয়ে গেলে। খেতে খেতেও ভেবে যাচ্ছ, খাবারটা তো ঠান্ডা হয়ে গেল। অনলের কথায় শ্যামলীর সম্বিত ফেরে। পরক্ষণেই বিক্রমের কথা মনে পড়তেই রিমলির দিকে তাকায়। রিমলি তখনও ঘুরতে যাওয়া নিয়ে কিছু একটা বকবক করেই চলেছে। তখনকার মতো সব চিন্তা ভাবনা দূরে সরিয়ে রেখে শ্যামলী খাওয়ায় মনোনিবেশ করে। নন্দু, একটু জল দাও তো। হ্যাঁ, তুমি বসো, আমি দিচ্ছি। কিছুক্ষণ পর নন্দিনী দেবী এক গ্লাস জল নিয়ে অরুণবাবুকে দিয়ে বললেন, তোমার নামে একটা চিঠি এসেছে। কে পাঠিয়েছে তার নাম নেই, কিন্তু ঠিকানাটা দেশের বাড়ির। জলের গ্লাসটা টেবিলে নামিয়ে রেখে উনি বললেন, কই দেখি। নন্দিনী দেবী একটা সাদা খাম ওনাকে দিলেন। অরুণবাবু খামটা খুলে ভিতর থেকে চিঠিটা বের করতেই দেখলেন সত্যি কারো নাম লেখা নেই। মনে মনে ভাবলেন, অদ্ভুত তো, এরকম বেনামি চিঠি কে পাঠালো? কাকা পাঠালে তো নিজের নাম লিখত। ওনার ভাবনার মধ্যেই নন্দিনী দেবী বলে উঠলেন, নিশ্চয়ই কাকাই পাঠিয়েছেন, নয়তো দেশের বাড়ি থেকে আর কেউ তো তোমায় চিঠি পাঠাবে না। সবাই তো ফোনেই কথা বলে নেয়, একমাত্র কাকাই এখনো যোগাযোগের মাধ্যম হিসেবে ওই চিঠিরই ব্যবহার করেন। তুমি একবার ওদের কাউকে ফোন করে দেখো না, কে পাঠালো। অরুণবাবু কিছু না বলে চুপচাপ চিঠিটা খুলে পড়তে শুরু করলেন। কিছু দূর পড়ার পরেই বুঝতে পারলেন এই চিঠি আর যাই হোক ওনার কাকা লেখেননি। এই মুহূর্তে বাড়ির কাউকেই কিছু জানানো ঠিক হবে না ভেবে উনি বলে উঠলেন, হ্যাঁ, তা যা বলেছ। এই আধুনিকতার মাঝে দাঁড়িয়েও কাকা সেই জমিদারি আমলেই পড়ে আছে। এইবার গিয়ে বলবো। এইবার গিয়ে বলবে মানে? তুমি কোথায় যাচ্ছ? অরুণবাবু চিঠিখানা পুনরায় খামে ভরে রেখে বললেন, বাবা গিন্নি, তুমি তো পুরো গোয়েন্দাদের মতো প্রশ্ন করছো। এতদিন পুলিশের সঙ্গে ঘর করে এটুকু বদভ্যাস আমারও হয়ে গেছে। এখন কথা না ঘুরিয়ে তোমার মতলবটা কি সেটা ঝেড়ে কাশো। আরে মতলব আবার কি? তোমাকে তো বলেছিলাম কাকা চিঠিতে লিখেছিল এইবার যেন আমরা ওই পুজোতে দেশের বাড়ি যাই। আমিও তাই ভাবলাম। তাই তুমিও ঠিক করলে যে ওখানে যাবে, তাই তো? হ্যাঁ, মহালয়ার দিনেই আমরা বেরোবো। তুমি তাড়াতাড়ি গোছগাছ শুরু করে দাও তো। এই দাঁড়াও, তুমি তো গেলে বিক্রমের কাছে কি সব জরুরি আলোচনা করবে বলে, আর বাড়ি এসে ঘুরতে যাওয়ার কথা বলছো। আমার মাথাতে তো কিছুই ঢুকছে না, কি বলছো? আরে তোমাকে সব বুঝিয়ে বলছি, তার আগে খেতে দাও তো, আমার খুব খিদে পেয়েছে। আর রুকু কোথায়? তোমরা বাপ মেয়ে দুজনেই না কাজ ছাড়া কিছু বোঝোই না। সেও তোমার মতো কাজ নিয়ে বসে আছে, আমি শুধু এই সংসারে একটা বেকার মানুষ হয়ে রয়ে গেলাম। ওরকম করে বলো না গিন্নি, তুমি ছাড়া তো আমি বেকার। আর বাজে না বকে জলদি হাত মুখটা ধোও, আমি খেতে দিচ্ছি। আর আসার সময় রুকুকে ডেকে নাও, বুঝলে? যথা আজ্ঞা দেবী। অরুণবাবুর কথা শুনে নন্দিনী দেবী মৃদু হেসে চলে গেলেন। কিন্তু অরুণবাবুর মনে চিন্তার কালো মেঘ ঘনিয়ে এলো।
ওনার মাথায় এখন কয়েকটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। চিঠিটা কাকা না লিখলে কে লিখলো আবার? আর আমাকে যেতেই বা বারণ করছে কেন? না, এবার তো আমাকে যেতেই হবে। এত বড় সাহস কার যে আমাকে পরোক্ষভাবে চিঠি লিখে হুমকি দিচ্ছে? এটা তো আমি জেনেই ছাড়ব। তার আগে ব্যাপারটা নিয়ে কাল সকালবেলা একবার অফিসে গিয়ে ওই বিক্রমের সঙ্গে আলোচনা করব। পরের দিন বিক্রম অফিসে আসতেই একজন জুনিয়র অফিসার এসে জানায় ডিআইজি স্যার ওকে ওনার কেবিনে যেতে বলেছে। সেই মতো বিক্রম ওনার কেবিনে যায়। আসবো স্যার? হ্যাঁ হ্যাঁ, এসো এসো। আপনি আমাকে ডেকেছেন শুনলাম, কোনো জরুরি ব্যাপার নাকি? হ্যাঁ জরুরি, আবার ঠিক জরুরিও নয় আর কি। মানে ঠিক বুঝলাম না। তোমাকে কালকে বললাম না যে আমার কাকা আমাকে চিঠি লিখে দেশের বাড়ি যাওয়ার জন্য বলছেন? হ্যাঁ, সে বিষয়ে কি কোনো সমস্যা হয়েছে? আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে স্যার, আমাকে সবটা খুলে বলতে পারেন? হ্যাঁ, তোমাকে সবটাই বলবো বলেই আজ অফিসে আমি এলাম। দাঁড়াও, আগে একটা জিনিস দেখাই। কথাটা বলে অরুণবাবু দুটো খাম বিক্রমের দিকে বাড়িয়ে বললেন, এর মধ্যে একটা চিঠি 1 সপ্তাহ আগে এসেছে, আর এইটা কালকে এসেছে। দুটোই আমার দেশের বাড়ির ঠিকানা থেকেই এসেছে। কিন্তু আমার মনে হচ্ছে দুটো চিঠি আলাদা আলাদা ব্যক্তি লিখেছে। বিক্রম অরুণবাবুর কথা শুনে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কেন স্যার, আপনার হঠাৎ এরকম মনে হলো? তুমি চিঠি দুটো খুলে দেখো, তাহলেই বুঝতে পারবে। কিন্তু স্যার, এটা তো আপনার চিঠি, আমি কি করে খুলে দেখতে পারি বলুন তো? আহা, অত কিন্তু কিন্তু করছো কেন? আমি তো তোমাকে বলেইছি খুলে দেখার জন্য। বিক্রম একটা চিঠি খুলে পড়তে থাকে। স্নেহের অরু, আশা করি তোমরা সকলে কুশলেই আছো। আমরাও এখানে সবাই নির্বিঘ্নেই দিন যাপন করছি। তবে বিগত কিছুদিন ধরে আমার শরীরটা কিঞ্চিত ঠিক যাচ্ছে না। জানি না আর কদিন বাঁচব। ইহলোক ত্যাগ করে পরলোক গমনের আগে আমার একটাই ইচ্ছে বাকি রয়েছে, তোমাকে সপরিবারে দেখতে চাই। এছাড়াও তোমাকে আমার বিশেষ কিছু বলার আছে। তবে তুমি যদি নিচে লেখা ধাঁধাটার উত্তর দিতে পারো, তবেই আমি তোমাকে সেই কথা সবিস্তারে জানাবো। নতুবা সেই কথা আমার সঙ্গেই চিরবিদায় নেবে। তুমি নিশ্চয়ই ভাবছো সবাইকে ছেড়ে দিয়ে আমি হঠাৎ তোমাকে কেন বলতে চাইছি। তার কারণ আমি সবাইকেই ধাঁধাটা জিজ্ঞেস করেছিলাম, কিন্তু কেউই সেই উত্তর দেওয়া তো দূরের কথা, সবাই এটাকে আমার বুড়ো বয়সের ভীমরতি বলে হেসে উড়িয়ে দিয়েছে। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস তুমি বিচক্ষণ মানুষ, তুমি এর সারমর্ম ঠিক বুঝতে পারবে। আর তাই আমার শেষ ভরসা একমাত্র তুমি। অনেক বছর তো কলকাতার দুর্গাপুজো দেখলে, একবার না হয় নিজের পূর্বপুরুষের প্রচলিত পুজোটাও দেখে যাও। রুকু দিদি ভাইয়েরও কিন্তু খুব ভালো লাগবে। তোমাদের আসার প্রতীক্ষায় রইলাম। এই হচ্ছে সেই ধাঁধা। পিপিলিকার ডানা ওড়ে মরিবার তরে, অতীতের কালো ছায়া কভু পিছু নাহি ছাড়ে। যেদিকে যাইবে তুমি দেখিবে মোরে, দিনের আলো হোক কিংবা রাতের আঁধারে। ইতি তোমার কাকা শ্রীযুক্ত শ্যামনারায়ণ সান্যাল। চিঠিটা পুনরায় ভাঁজ করে খামে ভরতে ভরতে বিক্রম বলল, স্যার, আপনি তো এত কিছু কালকে বলেননি, তাহলে আজ? ওকে কথাটা শেষ করতে না দিয়েই অরুণবাবু বলে উঠলেন, সত্যি কথা বলতে প্রথম চিঠিটা পেয়ে আমিও বাকি সবার মতো এটাকে ওই কাকার বুড়ো বয়সের প্রলাপ বলে ভেবেছিলাম, তাই অতটা গুরুত্ব দিইনি, আর সেই জন্যে তোমাকে কিছু বলিও নি। কিন্তু কালকে চিঠিটা পাওয়ার পর থেকে আমার ধারণাটা সম্পূর্ণ পাল্টে গেল। এখন আমি 100% নিশ্চিন্ত এটা আর যাই হোক কাকার বুড়ো বয়সের প্রলাপ নয়। তুমি দ্বিতীয় চিঠিটাও পড়ে দেখো। বিক্রম দ্বিতীয় চিঠিটাও খুলে পড়তে লাগলো। অরু, আশা করি তুমি আগের চিঠিটা পেয়েছো, তুমি ধাঁধাটাও পড়েছো, কিন্তু ওটা নিয়ে অত মাথা ঘামিও না। আসলে বুঝতেই তো পারছো, এই বয়সে মাথা সেরকম ঠিক থাকে না। কখন কি মনে হয়েছে তোমাকে লিখে দিয়েছি।
আর তোমার যদি অসুবিধে থাকে তাহলে দেশের বাড়ি না আসলেও চলবে। আর এই মুহূর্তে আসার দরকার নেই, পরে না হয় কখনো সময় করে এসো। তুমি আমার কথা বুঝে থাকলে আশা করব তুমি পুজোতে দেশের বাড়ি আসবে না। বিক্রম চিঠিটা পড়ে নিয়ে অরুণবাবুকে ফেরত দেয়। উনি খাম সমেত চিঠিগুলো গুছিয়ে রেখে ওকে জিজ্ঞাসা করে, কি বুঝলে বিক্রম? স্যার, প্রথম চিঠিটা তো আপনার কাকাই লিখেছে, আর ধাঁধার ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। উনি এমন কিছু তথ্য দিতে চান যেটা হয়তো খুব গুরুত্বপূর্ণ, তাই সেটা দেওয়ার আগে সবাইকে পরখ করে দেখতে চাইছেন। আর দ্বিতীয় চিঠির শেষে কারোর নাম নেই, সেক্ষেত্রে এটা আপনার কাকার লেখা কিনা সেই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। একদম ঠিক বলেছ। বিশেষ করে পরের চিঠিটা শেষ লাইনগুলো পড়ে মনে হচ্ছে কেউ যেন পরোক্ষভাবে আমাকে সাবধান করছে যাতে আমি না যাই, বা বলা ভালো হুমকি দিচ্ছে। স্যার, আমার মনে হয় যে এই চিঠিটা লিখেছে সে আপনার আসল পরিচয় আর প্রথম চিঠি সম্পর্কে অবগত, তাই হয়তো চাইছে না আপনি এখানে এসে এই ধাঁধার সঠিক সমাধান করুন। এই জন্যই আপনাকে চিঠি লিখে বারণ করছে। এমনও হতে পারে আপনাদের দেশের বাড়ির পরিচিত কেউ এই কাজটা করছে। হ্যাঁ, চিঠি যখন ওখান থেকে এসেছে তখন সুন্দরগড়েরই কেউ এই চিঠি আমাকে পাঠিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু কে আর কেন সেটাই বুঝতে পারছি না। আমার মনে হয় আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ওখানে পৌঁছানো উচিত। আপনি একবার আপনার কাকার সঙ্গে ফোনে কথা বলে দেখতে পারেন। ওইখানেই তো যত সমস্যা। আমার কাকা একটু পুরনো চিন্তাধারার মানুষ, এখনও সেই চিঠির আমলেই পড়ে আছেন। হাল ফ্যাশনের আধুনিক জিনিসপত্র ওনার ব্যবহার করতে অসুবিধা হয়। দূরে কারোর সঙ্গে কথা বলার হলে তখন ওই চিঠিপত্রই লেখেন। ওনার সবসময়ের কাজের লোক দুলালদা সেগুলো পোস্ট অফিসে ফেলে দিয়ে আসে। বিক্রমের হঠাৎ কি মনে পড়ে যাওয়ায় ও বলে ওঠে, স্যার, আর একবার দ্বিতীয় চিঠিটা দেখান তো। কেন, হঠাৎ কি হলো? স্যার বলছি, তার আগে একটু চিঠিটা দেখান। উনি তাড়াতাড়ি চিঠিটা বের করে বিক্রমের হাতে দেন। বিক্রম ওটাকে আরও একবার ভালো করে দেখে নিয়ে বলে ওঠে, সেই সাধারণ জিনিসটা আগে কেন আমার চোখে পড়েনি? কি হয়েছে বিক্রম, কি তোমার চোখে পড়েনি? স্যার, তারিখটা। মানে? স্যার, পোস্ট অফিসে প্রত্যেকটা চিঠি বিলি করার আগে ওরা একটা স্ট্যাম্প দেয় যাতে তারিখ উল্লেখ থাকে। যেমন ধরুন, আজ যে সমস্ত চিঠি বিলি হবে সেই সব চিঠিগুলিতে আজকের তারিখ দেওয়া স্ট্যাম্প থাকবে। প্রথম চিঠিটাই দেখুন, ওরকম স্ট্যাম্প দেখতে পাবেন না, কিন্তু দ্বিতীয় চিঠিটায় এরকম কিছুই নেই। শুধু তাই নয়, প্রথম চিঠিটা স্পিড পোস্টে এসেছে, তাই ওটার উপর স্পিড পোস্টের নাম্বার লেখা, কিন্তু আশ্চর্যজনকভাবে দ্বিতীয়টায় সেরকম কিছুই নেই, শুধু ডাক টিকিট ছাড়া। তার মানে এটা অর্ডিনারি চিঠি হিসেবে এসেছে। আপনার কাকাই যদি দুটো চিঠি লেখেন তাহলে দুরকমভাবে পাঠাবেন কেন? বিক্রম, তুমি ঠিকই বলেছ। এর পেছনে নিশ্চয়ই কোনো গভীর ষড়যন্ত্র আছে। আমাদের আর সময় নষ্ট করা ঠিক হবে না। আমি আমার এজেন্টের সাথে কথা বলছি, ও টিকিটের ব্যবস্থা করলেই আমাকে জানিয়ে দেবে। হ্যাঁ, আচ্ছা, তুমি ধাঁধাটা পড়ে কিছু বুঝতে পারলে? অরুণবাবুর প্রশ্নের উত্তরের বদলে বিক্রম সম্পূর্ণ অন্য একটা প্রশ্ন করে উঠল। আচ্ছা স্যার, এই চিঠিটা আসার আগে আপনার বাড়িতে বাইরের কোনো লোক এসেছিল? বিক্রমের এরকম প্রশ্ন শুনে অরুণবাবু অবাক হলেও মুখে বললেন, না, সেরকম তো কেউ আসেনি। আসলে তো আমার মিসেস বলতোই। কেন বলো তো? না স্যার, এমনি। আচ্ছা, আর ওই ধাঁধাটার ব্যাপারে কিছু বুঝলে? আপাতত এটুকু বুঝলাম যে এটা আপনাদের অতীতের সঙ্গে জড়িত, অতীতের এমন কোনো ঘটনা যা আজও আপনাদের পিছু ছাড়েনি। আমারও তাই মনে হচ্ছে। এখন বাকিটা ওই কাকা ছাড়া আর কেউ কিছু বলতে পারবে না। ঠিক আছে, আমি এখন উঠি, তুমি কিন্তু তৈরি থেকো। হ্যাঁ। ওনারা দুজনেই সেদিনকার মতো অফিস থেকে বেরিয়ে গেলেন। বিক্রম গাড়িতে উঠতে উঠতে কতগুলো ফোন করলো। কিছুক্ষণ পর ফোনে একটা মেসেজ ঢুকতেই ওর মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। মনে মনে ঠিক করলো, এখন এই বিষয়টা কাউকে জানানোর দরকার নেই, আগে নিজে দেখি, তারপর স্যারকে জানাবো। দেখতে দেখতে ওদের যাওয়ার দিন চলে এলো। অরুণবাবু আগেই সবাইকে ট্রেনের সময় জানিয়ে দিয়েছিলেন। সেই মতো সবাই নিজেদের জিনিসপত্র নিয়ে হাওড়া স্টেশনে চলে এসেছে। ওদের ট্রেন রাত 8:55। অনল একগালে হেসে অরুণবাবুকে উদ্দেশ্য করে বলে উঠল, স্যার, আমার মিসেস শ্যামলী বসু আর আমার শ্যালিকা রিমলি দত্ত।
বাহ, তোমাদের সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। আমার মিসেস নন্দিনী সান্যাল আর ও আমার কন্যা রুক্মিণী সান্যাল। কিন্তু বিক্রম কোথায় গেল? ওকে তো আমি ট্রেনের সময় বলে দিয়েছিলাম। তাহলে আমিও স্যারকে কয়েকবার ফোন করলাম, কিন্তু প্রত্যেকবারই নট রিচেবল বলছে। এখনো ঢের সময় আছে, ও ঠিক এসে যাবে। তোমার মতো নাকি কোথাও যাওয়ার 1 ঘন্টা আগে স্টেশনে চলে আসে। তোমাকে এতবার বললাম একটু দেরিতে বেরোই, আমার কথা শুনলে তো? বিক্রমের যে বউ হবে সে খুব ভাগ্যবান। ও তাই বুঝি? আর তুমি তুমি কি খুব দুর্ভাগ্যবতী? তা নয় তো কি, এই এখন খামোকা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা করতে হবে, কোথাও তো একটু বসারও জায়গা নেই। আরে আগে আগে বেরোতে বলেছি কি সাদে? এই ট্রেন মিস হলে আর ট্রেন নেই, শুধু এই ট্রেনে গেলেই তো আর পৌঁছে যাব না। ওনার কথা শুনে অনল অবাক হয়ে জিজ্ঞেস করলো, তাহলে স্যার আবার কিসে যাব? আসলে সুন্দরগড় যাওয়ার সরাসরি কিন্তু কোনো ট্রেন নেই। এখান থেকে ট্রেন করে গিয়ে ওই ঝাড়সুগদা স্টেশনে নামতে হবে, তারপর ওখান থেকে ওই গাড়ি ভাড়া নিয়ে যেতে হবে আরও প্রায় ওই 37 কিলোমিটার রাস্তা। সুন্দরগড় পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় সন্ধে হয়ে যাবে। তুমি এক কাজ করো তো, বিক্রমকে আরেকবার ফোন করে দেখো। অনল ফোন করলেও এবারও ওই একই উত্তর পাওয়া গেল। দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গেছে, ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে গেছে। ওনারা সিট নাম্বার আর কোচ নাম্বার দেখে ট্রেনে উঠে বসলেন। বিক্রম এখনও এসে পৌঁছয়নি। অরুণবাবু ভেতরে ভেতরে যথেষ্ট অস্থির হয়ে পড়েছেন। সবাই সিটে বসে থাকলেও উনি আর অনল গেটের কাছেই দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকলেন। আর একবার অনলকে বললেন ফোন করার জন্যে। অনল ফোন করতেই যাচ্ছিল, তখনই দূর থেকে বিক্রমকে আসতে দেখা গেল। ওকে দেখে অরুণবাবু একটু স্বস্তি পেলেন। তারপর সবাই মিলে নিজেদের সিটে এসে বসলেন। হ্যাঁ বিক্রম, তুমি হঠাৎ এত দেরি করলে আসতে? আমি তো ভাবলাম ট্রেনটাই না মিস হয়ে যায়। আমি অত্যন্ত দুঃখিত স্যার, শেষ মুহূর্তে একটা জরুরি কাজ পড়ে যাওয়ায় আসতে দেরি হয়ে গেল। জরুরি কাজ? কি কাজ? আমি তো তোমাকে কোনো কাজ দিইনি। উফ, তুমি একটু থামবে? সেই আশা থেকে ছেলেটাকে জেরা করে যাচ্ছ। বলি ও কি তোমার আসামি? গিন্নি, আসামি হতে যাবে কেন? আমি তো এমনিই জিজ্ঞেস করছিলাম। অনেক হয়েছে, আর কোনো প্রশ্ন নয়। ভুলে যেও না আমরা ঘুরতে যাচ্ছি, তোমার কোনো কেস সলভ করতে নয়। অরুণবাবু অগত্যা তখনকার মতো চুপ করে গেলেন। ট্রেন ছাড়ার 2-3 মিনিট পরেই একজন চাওয়ালা আসায় ওনারা সবাই 1 কাপ করে চা নিলেন। অরুণবাবু টাকা দিতেই যাচ্ছিলেন, ওনাকে বাধা দিয়ে বিক্রমী টাকাটা দিয়ে দিল। অনেক রাত হয়ে যাওয়ায় সবাই শুয়ে পড়ার সিদ্ধান্ত নিল। ওদের 6টা সিট এক জায়গায়, আর একটা সিট একটু দূরে পড়েছে। দূরের সিটটায় বিক্রম শুতে চলে গেল। এখানে একদম ওপরের সিটে রুক্মিণী আর রিমলি শুয়ে পড়ল, মাঝেরগুলোয় অনল আর শ্যামলী। নিচের সিট দুটোয় অরুণবাবু আর নন্দিনী দেবী শুয়ে পড়লেন। সময় প্রায় মধ্যরাত। আশেপাশের সব যাত্রীরাই গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু অরুণবাবুর চোখে ঘুম নেই। বলা ভালো, যতক্ষণ না পর্যন্ত বিক্রমের দেরিতে আসার আসল কারণটা উনি জানতে পারছেন, ততক্ষণ ওনার শান্তি নেই। শেষমেশ সিট থেকে উঠে ধীর পায়ে বিক্রমের কাছে গেলেন। ওখানে গিয়ে দেখলেন বিক্রমও জেগে আছে। ওনাকে দেখে বিক্রম অবাক হয়ে জিজ্ঞেস করে, স্যার আপনি এখনো ঘুমাননি? আপনার শরীর খারাপ লাগছে নাকি? না না, আমার শরীর ঠিক আছে, আসলে ঘুম আসছে না। তুমিও তো জেগে আছো দেখছি। হ্যাঁ স্যার, আমারও ঘুম আসছে না। আচ্ছা, তখন কি একটা জরুরি কাজের কথা বলছিলে, আমাকে একটু পরিষ্কার করে বলো তো। বিক্রম কিছুক্ষণ ভেবে নিয়ে বলতে শুরু করে, আসলে স্যার, সেদিন আপনার কাছে চিঠি দুটো দেখার পর আমার কেন জানি না একটু সন্দেহ হয়, বিশেষ করে দ্বিতীয় চিঠিটা। হ্যাঁ, তুমি তো বললে ওটা অন্য কেউ পাঠিয়েছে। হ্যাঁ, অন্য কেউ, কিন্তু কিভাবে সেটাই বুঝে উঠতে পারছিলাম না। মানে? আমরা সবসময় জটিল জিনিস খুঁজতে গিয়ে চোখের সামনে থাকা অনেক সাধারণ জিনিসকে অদেখা করে দিই। এক্ষেত্রেও আমরা সেরকম ভুল করেছি। তাই সেই ভুল শুধরে নেওয়ার জন্য আমি নন্দিনী ম্যাডামকে ফোন করে জিজ্ঞেস করি আপনাদের বাড়িতে অচেনা কেউ এসেছিল কিনা। আর তাতেই জানতে পারি আপনাদের দুধওয়ালা বেশ কয়েকদিন ধরে আসছে না, বরং তার পরিবর্তে অন্য একটি ছেলে দুধ দিচ্ছে।
আশ্চর্যের বিষয় হচ্ছে যে শুধু আপনাদের বাড়িতেই দুধ দেয়, অন্য কোনো বাড়িতে দেয় না, এমনকি অন্য কেউ ডাকলেও সাড়া না দিয়ে চলে যায়। এই সব কিছুই ম্যাডাম গত 1 সপ্তাহ ধরে লক্ষ্য করেছেন, কিন্তু অতটা গুরুত্ব দেননি। আমি এটা জানার পর আপনার বাড়ির উল্টো দিকের দোকানটার সিসিটিভি ফুটেজটা দেখি, আর ওখানেই স্পষ্ট দেখতে পাই ওই ছেলেটি আপনার লেটার বক্সে চিঠিটা রাখছে। কথাটা শুনে অরুণবাবু বিস্ফারিত চোখে তাকিয়ে বলে ওঠেন, সে কি, এত বড় সাহস! কে ওই ছেলেটা? স্যার, এখনই এত উত্তেজিত হবেন না। আমি ওই ছেলেটাকে খোঁজার জন্য লোক লাগিয়েছি, আর এসব কাউকে বলার দরকার নেই। সবাই ঘুরতে যাওয়ার আনন্দে মেতে আছে, এসব বলে আনন্দটা নষ্ট করার দরকার নেই। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যেই বা যারা আপনাকে চিঠিটা দিয়েছে তারা কিন্তু আপনার উপর নজর রাখছে, তাই আপনাদের চোখ কান খোলা রেখে চলতে হবে। ঠিকই বলেছ। এবার আপনি শুয়ে পড়ুন, ট্রেন থেকে নেমেও আমাদের অনেকটা পথ যেতে হবে। অরুণবাবু ওকে শুভরাত্রি বলে নিজের সিটে চলে যান। বিক্রম চিঠিতে লেখা ধাঁধাটা ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়ে। পরের দিন সবাই বেশ সকাল সকাল উঠে পড়েছে। এমনিতে কারোরই ট্রেনের ঝাঁকুনিতে খুব একটা ভালো ঘুম হয়নি। সাময়িক ক্লান্তি দূর করার জন্য সবাই 1 কাপ করে চা খেল। নন্দিনী দেবী সঙ্গে করে বিস্কুট নিয়েই এসেছিলেন। চায়ের সঙ্গে বিস্কুট খেয়ে সবাই গল্পে মেতে উঠল। এর মধ্যেই বিক্রমের কাছে ফোন চলে এসেছে। সেই ছেলেটির খোঁজ পাওয়া গেছে। ছেলেটি কলকাতার নয়, তাই এখনও ওকে ধরা সম্ভব হয়নি। সব থেকে বিস্ময়কর ব্যাপার হলো ছেলেটি অরুণবাবুর দেশের বাড়ির। বিক্রম এই খবরটা এখনও ওনাকে দেয়নি। ওদের ট্রেন থেকে নামতে অনেক দেরি আছে, আর সবার খিদেও পেয়েছিল। একটা স্টেশনে ট্রেন থামতেই বিক্রম গিয়ে সবার জন্যে পাউরুটি আর কলা কিনে নিয়ে এলো। এখানে এর থেকে বেশি আর কিছু পাওয়া যায় না। আর শ্যামলী সঙ্গে করে মিষ্টি এনেছিল, তাই সবাই পাউরুটি, কলা আর মিষ্টি খেতে খেতে গল্প করতে লাগলো। বস। বল, ওদিকের সব খবর ঠিকঠাক তো? না বস, সেই জন্যই তো ফোনটা করলাম তোমাকে। কেন, কি হয়েছে? তুই তো বললি চিঠি নাকি ঠিকঠাক জায়গায় পৌঁছে গেছে। তাহলে? এনারা তো ট্রেনে করে বেরিয়ে পড়েছেন। কি শালা, তোদের দ্বারা একটা কাজ যদি ঠিকঠাক হয়, সব কটা শালা অকর্মার ঢেকি। আরে বস, রেগে যাচ্ছ কেন? আমি তো ভেবেছিলাম সব হয়েই যাবে এতে, কিন্তু এই একদম চুপ। তোদের টাকা দিয়ে পুষছি আমার কাজ করার জন্য। তোরা কি ভেবেছিলিস সেটা শোনার জন্য নয়? হ্যাঁ সরি বস, চিঠিটা পেয়েও যে উনি যাবেন সেটা বুঝতেই পারিনি। কিছুই তুমি বুঝতে পারো না। এখন কি করছিস? ওনাদের পিছনেই আছি। আর কিছুক্ষণ পরে ট্রেন ঝারসাগুদা স্টেশনে পৌঁছবে। ঠিক আছে, স্টেশনে নেমে আমাকে একটা ফোন করবি। ঠিক আছে বস। ফোনটা রেখে দিয়ে ছেলেটি নিজের সিটে এসে বসল। ওর অজান্তে এতক্ষণ ধরে চলা কথোপকথনের পুরোটাই আরও একজন শুনে নিয়েছে। শুধু তাই নয়, প্রমাণস্বরূপ রেকর্ডও করে রেখেছে। হঠাৎ করে সব যাত্রীদের মধ্যে একটা চাপা উত্তেজনা দেখা গেল। সবাই যে যার ব্যাগপত্র গোছাতে ব্যস্ত হয়ে পড়েছে। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন ঝারসাগুদা স্টেশনে পৌঁছে যাবে। দেখতে দেখতে ট্রেন স্টেশনে থামল। ওরা এক এক করে মালপত্র নামিয়ে স্টেশনের বাইরে এসে দাঁড়ালো। বিক্রম একটা গাড়ির ব্যবস্থা করতে গেছে, কিন্তু প্রায় 10 মিনিট ধরে খোঁজাখুঁজি করেও সুন্দরগড় যাওয়ার জন্য একটাও গাড়ি পাওয়া গেল না। কয়েকজন তো নাম শুনেই বাতিল করে দিল, আর কয়েকজন যেতে নিমরাজি হলেও এত ভাড়া চাইল যে অরুণবাবু কিছুতেই রাজি হলেন না। বিস্তর খোঁজাখুঁজির পর একজন গাড়ির চালক যেতে রাজি হলো, তবে একটা অদ্ভুত শর্তে। শর্তটা হলো এই যে আমাদের পৌঁছে দিতে দিতে অনেক সন্ধে হয়ে যাবে, তাই রাতটা ও আমাদের ওখানে কাটিয়ে পরের দিন সকালে রওনা দেবে। এরকম একটা শর্তে অরুণবাবু রাজি ছিলেন না, কিন্তু আর উপায় নেই দেখে অগত্যা রাজি হয়ে গেলেন। গাড়িটা বেশ বড়। ছোটোখাটো ব্যাগ ছাড়া বড় বড় ব্যাগগুলো সব গাড়ির মাথায় তুলে দেওয়া হলো। চালকের পাশের সিটে অরুণবাবু বসলেন, আর মাঝের সিটে মহিলারা। পিছনের সিটে অনল আর বিক্রম। এই স্টেশন থেকে সুন্দরগড় প্রায় 35 কিলোমিটার রাস্তা। চালক আগেই বলে দিয়েছে গাড়ি রাস্তায় কোথাও থামবে না, কিন্তু সবারই অল্প বিস্তর খিদে পেয়েছিল। অনেক বুঝিয়ে একটা চায়ের দোকানে গাড়ি থামানো হলো। সবাই 1 কাপ করে চা আর বিস্কুট খেলো। কপাল ভালো, এখানে চায়ের সাথে রুটি তরকারিও পাওয়া যায়।
সবার জন্য 4টে করে রুটি আর তরকারি কিনে নেওয়া হলো। গাড়িতে বসে বসে খাওয়া যাবে। সমস্ত কিছুর দাম মিটিয়ে বিক্রম গাড়িতে উঠতেই যাচ্ছিল, হঠাৎ ও খেয়াল করলো একটা কালো রঙের মারুতি গাড়ি। গাড়ির নম্বরটায় চোখ যেতেই বুঝতে পারলো এই গাড়িটাকে ও স্টেশনেও দেখেছিল। আপাতত সমস্ত চিন্তা ভাবনাকে দূরে সরিয়ে রেখে বিক্রম গাড়িতে উঠে পড়ল। সবাইকে খাবারের প্যাকেটগুলো ধরিয়ে দিয়ে পকেট থেকে ফোনটা বের করে চটপট কাউকে কিছু একটা মেসেজ করলো। তারপর ফোনটা আবার পকেটে ঢুকিয়ে রেখে সবার সঙ্গে গল্পে মেতে উঠল। ওনাদের যাওয়ার ব্যাপারটা অরুণবাবু আগে থেকেই ওনার খুড়তুতো ভাইদের জানিয়ে রেখেছিলেন। ওনারা যখন পৌঁছলেন তখন সন্ধে 7টা বেজে গেছে। ওদের গাড়ি যখন বিশাল গেট পেরিয়ে গাড়ি বারান্দায় এসে থামলো, তখন অরুণবাবুর কাকা স্বয়ং নিজে সেখানে উপস্থিত থেকে সবাইকে স্বাগত জানালেন। বাড়ির বহুদিনের চাকর হরিলাল আর তার ছেলে বিশু এসে গাড়ি থেকে সমস্ত মালপত্র নামিয়ে ভিতরে নিয়ে গেল। শ্যামনারায়ণ বাবু ওনার বড় ছেলেকে বললেন সবাইকে ভিতরের হল ঘরে বসিয়ে ওনাদের জন্য জল খাবারের ব্যবস্থা করতে। ওনারা সবাই একে একে সোফায় এসে বসলেন। ভিতরের সাজসজ্জা এখনও জমিদারি আমলের মতোই অক্ষত রয়েছে। ঘরের ঠিক মাঝখানে বিশাল আকারের ঝাড়বাতি যার প্রমাণ দিচ্ছে। চারিদিকে আরও অনেক আসবাবপত্রেও সেই দিকেরই ইঙ্গিত রয়েছে। বাড়ির কিছু সদস্য এখনও এসে পৌঁছয়নি, কাল পরশু তারাও চলে আসবে। এই মুহূর্তে যারা আছেন তাদের সঙ্গে অরুণবাবুই পরিচয় করিয়ে দিলেন। কথাবার্তা আরও বেশ কিছুক্ষণ চলত, যদি না শ্যামনারায়ণ বাবু মাঝপথে থামিয়ে দিয়ে বলতেন, এই যে গল্প গুজব পরে হবে, এখন কিছু মুখে দাও। অনেকটা পথ অতিক্রম করে এসেছো, পেটেও তো এখনো কিছু পড়েনি নিশ্চয়ই। ওনার কথা শুনে অনল যে বেশ প্রসন্ন হয়েছে সেটা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছিল। হলঘর থেকে সবাই খাওয়ার জায়গায় এলো। আগেকার দিনের পেল্লাই বড় একখানা সেই টেবিলে ওদের খেতে দেওয়া হয়েছে। ফুলকো ফুলকো লুচি, আলুর দম, বেগুন ভাজা, 2 রকম মিষ্টি, সাথে পায়েস। এত খাবার দেখে অনল বলে উঠল, বাপ রে বাপ, এ তো বিশাল আয়োজন। কেমন যেন মানে ওই জমিদার বাড়ি অনুভূতি হচ্ছে। তা নয়তো কি, অরু না হয় আমাদের ঘরের ছেলে, কিন্তু তোমরা তো আমাদের অতিথি। তোমাদের এইটুকু আদর যত্ন তো করতেই হবে, তাই নয়? অনল খপ করে একটা লুচি মুখে পুরে মুখ নাড়তে নাড়তে বলল, কিন্তু এত অনেক আয়োজন করেছেন, এত কি আমরা খেতে পারবো? আরে খাও খাও, আমাদের সময় আমরা একাই 30টা লুচি খেতুম। এখন নেহাত বয়স হয়েছে, তার সঙ্গে অনেক ব্যামো, তাই আর পারি না। ছোটবেলায় তো আমার আর দাদা মানে অরুর বাবার মধ্যে জব্বর লড়াই হতো, কে কটা বেশি লুচি খেতে পারে। এখনকার ছেলে ছোকরার অত দম নেই। এই রকম হাসি ঠাট্টার সঙ্গে ওদের খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো। এতটা রাস্তার ধকলে সবারই শরীর প্রচণ্ড ক্লান্ত ছিল। তার উপর এই রকম খাওয়া দাওয়ার পর সবারই একটু শুতে ইচ্ছে হচ্ছিল, তাই সবাই ঠিক করলো এখন বিশ্রাম নেবে। বিশাল বাড়ি হওয়ার সুবাদে ঘরদোরের কোনো অভাব নেই। নিচের তলার একটা ঘর ওদের গাড়ি চালকের জন্য খুলে দেওয়া হয়েছে, আর ওদের জন্যে দোতলায় 4টে ঘর আগে থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা ছিল। হরিলাল আগেই যার যার ব্যাগ নির্দিষ্ট ঘরে রেখে এসেছে। ওরা ঠিক করলো একটা ঘরে বিক্রম, অন্য একটা ঘরে রিমলি, আর অন্যটায় রুক্মিণী থাকবে। অপর একটি ঘরে অনল আর শ্যামলী থাকবে। এছাড়া অরুণবাবুর তো নিজের ঘর আছেই। শ্যামনারায়ণ বাবুও সবাইকে শুভরাত্রি জানিয়ে নিজের ঘরের দিকে চলে গেলেন। বাকিরাও যে যার ঘরে চলে গেল। অরুণবাবু বিক্রমের সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলে নিয়ে নিজের ঘরের দিকেই যাচ্ছিল। হঠাৎ ওনাকে শ্যামনারায়ণ বাবু পিছন থেকে ডেকে বললেন, অরু, একবার আমার ঘরে আয় তো, একটা জরুরি কথা বলার আছে। অরুণবাবুর ঘরটা দোতলার বাঁ দিকে, আর বিক্রমদের ঘরগুলো ডান দিকে, আর শ্যামনারায়ণ বাবুর ঘরটা 3 তলায়। বিক্রম নিজের ঘরের দরজায় দাঁড়িয়ে দেখল অরুণবাবু ওনার ঘরে না ঢুকে 3 তলার সিঁড়ি দিয়ে ওপরে উঠছেন কাকার ঘরে যাবেন বলে। দোতলা থেকে লক্ষ্য করা যাচ্ছিল শ্যামনারায়ণ বাবুর ঘরে আলো জ্বলছিল, কিন্তু অরুণবাবু যেতেই কেমন যেন অন্ধকার হয়ে গেল। এর 1-2 মিনিট পর চাকর হরিলালকে দুধের গ্লাস হাতে নিয়ে নিচে নামতে দেখে বিক্রম জিজ্ঞেস করল, কি ব্যাপার হরি কাকা, আপনি দুধ না দিয়ে চলে যাচ্ছেন?
আগে বাবুর ঘরের দরজাখানা বন্ধ। আমি 2-3 বার ডাক দিলুম, কিন্তু কোনো সাড়া পেলুম নি। তাই ভাবলুম বাবু হয়তো ঘুমিয়ে পড়েছেন। কথাটা শুনে বিক্রমের কেমন যেন একটা খটকা লাগলো। ও মনে মনে বলল, আমি স্পষ্ট দেখেছি অরুণবাবু কিছুক্ষণ আগেই উপরে গেছেন, আর ওনাকে নামতেও দেখিনি। তাহলে শ্যামনারায়ণবাবু সাড়া দিলেন না কেন? তারপর আবার হরিলালকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, উনি কি রোজ রাতেই দুধ খান? আগে হ্যাঁ, এটা ওনার অভ্যেস। তাহলে আজকে না খেয়ে শুয়ে পড়লেন কেন? মানে এরকম কি আগেও কখনো হয়েছে? হরিলাল কিছুক্ষণ গভীর মনোযোগ সহকারে ভেবে নিয়ে মাথা নেড়ে বলল, আগে না, এরকম তো আমি কখনো দেখিনি। বাবু রোজ রাতে দুধ খাওয়ার পর গ্লাসখানা দরজার বাইরে রেখে দিয়ে তারপরে দরজা বন্ধ করে শুতে যান। সবটা শুনে বিক্রম হরিলালকে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যাও। হরিলাল নিচে চলে গেলে বিক্রমও নিজের ঘরে ঢুকে পড়ল। কিন্তু কিছুতেই ওর চোখে ঘুম আসছিল না। ঘড়িতে তাকিয়ে দেখল সবে মাত্র 12:10 হয়েছে। আর একবার ঘর থেকে বাইরে বেরোতেই যাচ্ছিল, হঠাৎ খেয়াল করলো অরুণবাবু চিন্তিত মুখে ওপর থেকে নিচে নেমে নিজের ঘরে চলে গেলেন। বিক্রম পুরো ব্যাপারটা লক্ষ্য করে মনে মনে বলল, স্যারকে চিন্তিত বলে মনে হলো, কিন্তু কেন? এখানে সবকিছুই যেন কেমন একটা রহস্যজনক। যাকে অনেক রাত হলো, আর জেগে থেকে লাভ নেই। কাল একবার আশপাশটা ঘুরে দেখব। পরের দিন সকালবেলা প্রতিদিনের অভ্যেস মতো আজকেও শ্যামনারায়ণ বাবু বাগানে পায়চারি করছিলেন। বিক্রমকে সেই দিকে আসতে দেখে জিজ্ঞাসা করলেন, ঘুম কেমন হলো? বরাবরের মতো মোটামুটি। নিশাচরের আবার ঘুমের ভালো মন্দ আছে নাকি? যা ভালো তাহাই মন্দ। তা নিশাচরটা কে? বিক্রম আগের মতোই মুখে হালকা হাসি বজায় রেখে বলল, যে নিশিতে চড়ে বেড়ায় সেই নিশাচর। এখন সেটা পরিস্থিতির উপর নির্ভরশীল, কে কখন কিসের তাগিদে নিশাচরে পরিণত হবে। শ্যামনারায়ণ বাবু এবার খানিকটা চমকে গিয়ে বিস্ময়ের সুরে বললেন, মানে আমি যে জেগেছিলুম সেটা তুমি কি করে জানলে? না না, আমি জানতাম না। এইমাত্র আপনার মুখে শুনে জানলাম যে আপনি সারা রাত ঘুমোননি। তা আপনার শরীর খারাপ নাকি? ওর প্রশ্নের উত্তর না দিয়ে শ্যামনারায়ণ বাবু প্রশংসার স্বরে বললেন, অরু তাহলে তোমার ব্যাপারে এক বর্ণ বানিয়ে বলেনি। তোমার বুদ্ধির তারিফ করতেই হয়। কি সুন্দর কথার জালে জড়িয়ে আমার মুখ থেকে আসল কথাটা বের করেই নিলে। সেটাও কিন্তু ব্যক্তি বিশেষে নির্ভর করে। অতি সাবধানী লোক এরকম ছোটোখাটো ভুলভ্রান্তি করে। এছাড়া আপনি তো কোনো পাকা মাথার অপরাধী নন, তাই আপনার ক্ষেত্রে এটা স্বাভাবিক। কিন্তু আপনার দুশ্চিন্তার কারণটা কি বলা যেতে পারে? হ্যাঁ, অবশ্যই। তোমার মতো একজন বিচক্ষণ মানুষকে বলবো না তো আর কাকে বলবো। তবে এখন নয়, সঠিক সময় এলে অবশ্যই বলবো। ওনাদের কথাবার্তার মধ্যে কখন যেন অরুণবাবুও চলে এসেছেন। একটা চেয়ার নিয়ে বসতে বসতে তিনি বললেন, বিক্রম, কেমন লাগছে বলো? খুবই ভালো লাগছে স্যার। এরকম বিশুদ্ধ আবহাওয়া কলকাতায় আর কোথায় পাওয়া যায়? তাই যতটা পারছি প্রাণ ভরে উপভোগ করে নিচ্ছি। আরে অরুণদা যে, কেমন আছো? আর বৌদি আর রুকুর খবর কি? হঠাৎ করে কারোর কণ্ঠস্বর শুনে সবাই পিছনে তাকিয়ে দেখল মাঝারি উচ্চতার গোলগাল চেহারার ফর্সা মতো একজন লোক হাসতে হাসতে ওদের দিকেই এগিয়ে আসছে। শ্যামনারায়ণ বাবু পরিচয় করিয়ে দেওয়ার আগেই অরুণবাবু বলে উঠলেন, শম্ভু, তুই কবে এরকম মোটা ছোটা হয়ে গেলি? আগে তো রোগা পটকা ছিলিস। সেই নিয়ে আমরা কত তোকে খেপাতাম, আর তুই গাল ফুলিয়ে ঠাকুর দালানে বসে থাকতিস। অরুণবাবুর কথা শুনে শ্যামনারায়ণ বাবুও হো হো করে হেসে উঠলেন। তারপর বিক্রমকে উদ্দেশ্য করে বলল, আমার মেজ ছেলে শম্ভু নারায়ণ সান্যাল। তবে নারায়ণটা ওরা কেউ ব্যবহার করে না। বিক্রম শম্ভুবাবুকে নমস্কার জানিয়ে নিজের পরিচয়টা দিতেই যাচ্ছিল, কিন্তু তার আগে উনিই বলতে শুরু করলেন, আরে আপনি আর আমাদের এখানে, এ তো অনেক বিশাল ব্যাপার। আপনার মতন এত বিখ্যাত মানুষ এবার আমাদের পুজোয় আছে জানাজানি হলে রাতারাতি হিড়িক পড়ে যাবে মশা এখানে আসার। ছেলের কথার মাথা মুন্ডু কিছুই না বুঝতে পেরে শ্যামনারায়ণবাবু বললেন, অত হেয়ালি না করে একটা পরিষ্কার করে কথা বলবে। তুমি ওকে চিনলে কি করে? ও তো অরুর জুনিয়র। হ্যাঁ, সে আমি জানি, কিন্তু ওনার এছাড়াও আরও অনেক পরিচয় আছে।
এই তো 5-6 মাস আগে মডেল হত্যার মামলাটা কি অসাধারণভাবে সমাধান করলেন। আর এই কিছুদিন আগেও তো দার্জিলিংয়ে গিয়েও বহু পুরনো একটা কেসের দুর্দান্ত সমাধান করেছেন। এখন খবরের প্রথম পাতা খুললেই তো শুধুই ওনার খবর। তা মশাই, এখানেও কোনো রহস্যের গন্ধ পেলেন নাকি? না না, কি যে বলেন, এখানে শুধুই ঘুরতে আসা, আর আপনি আমার একটু বেশি প্রশংসা করছেন। না না, একদমই নয়। দেখুন, যেটা সত্যি আমি কিন্তু সেটাই বলেছি। তবে এখানেও যদি কোনো রহস্যের উদ্ঘাটন করেন তাহলে মন্দ হয় না। দেখা যাক, তবে আপনি আমাকে তুমি করেই বলুন। আচ্ছা আচ্ছা, বেশ, তুমি করেই বলবো তোমাকে। আমাদের প্রতিমা দর্শন হয়েছে? এখনো অবধি হয়ে ওঠেনি। আচ্ছা, তাহলে চলো ঠাকুর দালানের দিকে যাওয়া যাক, তারপরে একসাথে জল খাবার খাওয়া যাবে না হয়। শ্যামনারায়ণ বাবুও ঘাড় নেড়ে বললেন, হ্যাঁ তাই চলো। এখানে তো অনেক গল্পগুজব হলো, এবার ওই দিকটা একটু যাওয়া যাক। তবে তোমার এত কীর্তির কথা কিন্তু ওরু আমাকে বলেনি। শম্ভুর থেকে শুনে ভীষণ ভালোই লাগলো। ওনারা সবাই মিলে ঠাকুর দালানের দিকে পা বাড়ালেন। ওখানে গিয়ে অনল, শ্যামলী, নন্দিনী দেবী, রুক্মিণী, রিমলি সকলের সঙ্গেই দেখা হলো। অনলকে দেখে অরুণবাবু জিজ্ঞেস করেন, কি ঘুম হলো? এখানকার পরিবেশ কেমন লাগছে? ভীষণ ভালো স্যার। আপনারা কি বাইরের দিকে গিয়েছিলেন? না, আমরা বাগানের দিকে গিয়েছিলাম, ওখানে বসেই গল্প করছিলাম। বাগানের কথাটা শুনে রুক্মিণী আর রিমলি একসঙ্গে বলে ওঠে, বাহ, এখানে বাগানও আছে। ইস, আমাদের দেখা হলো না। শ্যামনারায়ণ বাবু সঙ্গে সঙ্গে বলে ওঠেন, আরে তাতে কি হয়েছে দিদি ভাইরা, তোমরা বিকেলে একবার ঘুরে এসো। বাগানে আলোর ব্যবস্থা আছে, সন্ধে পর্যন্ত বসে গল্প করতেই পারবে, কোনো রকম অসুবিধে হবে না। ওনার কথা শুনে ওরা খুব খুশি হয়। ওদের সঙ্গে শ্যামনারায়ণ বাবুর অন্যান্য নাতি নাতনিরাও ঠিক করে যে সন্ধ্যায় বাগানে বসেই আড্ডা হবে, আর পরের দিনের অনুষ্ঠানের সমস্ত পরিকল্পনাও সেখানেই করে নেওয়া যাবে। এখন সবাই আবারও আলপনায় মনোনিবেশ করেছে। ওরা সবাই মিলে ঠাকুর দালানের চারপাশটায় আলপনা দিচ্ছিল। বিক্রম সেটা মন দিয়ে দেখছিল। কি নিশাচর, এত গভীরভাবে কি ভাবছো? কিছু ভাবছি না, আলপনা দেওয়া দেখছিলাম। তা আমাদের এখানকার আলপনায় কোনো নতুনত্ব পেলে? অনলও পাশেই দাঁড়িয়েছিল। ওনার প্রশ্নের উত্তরে ফস করে বলে উঠল, কই না তো, সেরকম কিছু তো দেখলাম না। তুমি সারাক্ষণ হাওয়া হয়েই থাকো। ওনার কথা শুনে অনল হতভম্বের মতো তাকিয়ে থাকে। বিক্রম বলে, আপনাদের এখানে শুধু আলপনা দেওয়া হচ্ছে না, প্রত্যেকটা আলপনায় একটা করে গানের লাইনও খুব সুন্দরভাবে লেখা হচ্ছে। তা এটা কি আপনার নাতনির আইডিয়া? একদম ঠিক ধরেছ, কিন্তু তুমি কি করে জানলে? ভালো করে লক্ষ্য করলেই বোঝা যাবে। আর এই আইডিয়াটা আপনার নাতনির, সেটা বুঝলাম ওর ফেসবুক প্রোফাইল দেখে। ও তো এরকম কাজ করে, যাকে বলে ক্যালিগ্রাফি। অত শত আমি বুঝি না বাপু, নাতি নাতনিরা সবাই বলল তাই আমিও রাজি হয়ে গেলাম। অনল তখনও কিছু বুঝে উঠতে না পারায় বিক্রম ওকে ভালো করে বুঝিয়ে দিল। খুব কাছে গিয়ে পর্যবেক্ষণ করে অনল বিজ্ঞের মতো ঘাড় নেড়ে বলল, বেশ দারুণ হচ্ছে। বিক্রম এবার শ্যামনারায়ণ বাবুকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, পুজোর তো আর বেশি দিন বাকি নেই, আপনাদের প্রতিমা বোধনের আগেই তৈরি হয়ে যাবে তো? হ্যাঁ, মৃগাঙ্ক প্রতিবারই ওই চতুর্থীর আগেই তৈরি করে ফেলে। এবার ওর শরীরটা খারাপ হওয়ায় দেরি হচ্ছে, তবে বলেছে বোধনের আগেই নাকি হয়ে যাবে। আর ওরা তো বংশ পরম্পরায় আমাদেরই প্রতিমা তৈরি করছে। আগে ওর বাপ ঠাকুরদা করতো, এখন ও করে। কিছু বছর পর হয়তো ওর ছেলেই করবে। হয়তো কেন বলছেন? হ্যাঁ, হয়তো কেন বলছি তার অনেক কারণ আছে। নিজেদের বংশের কালো ইতিহাস আর মায়ের প্রতিমার সামনে নাই বা বললাম। তবে তুমি জানতে চাইলে সন্ধ্যায় আমার ঘরে এসো, তখন না হয় এই বুড়োটার সঙ্গে গল্প করো। কথাটা বলে বৃদ্ধ শ্যামনারায়ণ বাবু ধীরে ধীরে বাড়ির ভিতরে চলে যান। বিক্রমের মনে সন্দেহের দানাটা আরো দৃঢ় হয়। ও মনে মনে ভাবে, অতীতের এই কালো ছায়ার কথাই কি উনি চিঠিতে লিখেছিলেন? ঠাকুর দালান থেকে ফিরে বিক্রম নিজের ঘরেই পাইচারি করছিল। হঠাৎ অনল হন্তদন্ত হয়ে ওর ঘরে আসে। ওকে এইভাবে আসতে দেখে বিক্রম জিজ্ঞেস করে,
কি হলো, এরকম হাঁপাচ্ছ কেন? দিনের বেলায় ভূত দেখলে নাকি? অনল বিছানায় বড় কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর বলে, না না স্যার, ভূত দেখবো কেন? আসলে শম্ভুবাবু এমন সব কথাবার্তা বলছিল যে আপনার কাছে না এসে পারলাম না। শম্ভুবাবু? উনি আবার কি বলছেন? অনল হাত পা নেড়ে বলতে থাকে, দার্জিলিংয়ে আপনি কেমন করে কেসটা সমাধান করলেন সেই ব্যাপারে। কিন্তু উনি কি করে এত কিছু জানলেন? আচ্ছা স্যার, উনি গুপ্তচর নয় তো? বিক্রম ওর কথা শুনে মুচকি হেসে বলল, আরে না না, ভদ্রলোক গুপ্তচর হতে যাবেন কেন? ওনার দার্জিলিংয়ে দুটো হোটেল আছে, একটা ছেলের নামে আর অন্যটা নিজের নামে। সেই জন্যই হয়তো উনি ওখানকার স্থানীয় খবর ভালো জানেন। এছাড়া অফিসার শেখর ঘোষাল তো মিডিয়ায় একটা লম্বা চওড়া বিবৃতি দিয়েছেন, সেটা পড়েও হয়তো উনি জেনেছেন। অনল বিস্ময় মেশানো দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করে, স্যার, আপনি তো ওনাকে এই কিছুক্ষণ হলো চিনলেন, এর মধ্যে ওনার সম্বন্ধে এত খবর জেনেও গেলেন? বিক্রম ওর কাঁধে হাত রেখে বলল, আমরা 21 শতকে বাস করছি। আজকালকার দিনে কোনো খবর জানা কি খুব বেশি কঠিন ব্যাপার? ইন্টারনেটের সহায়তায় এখন সবকিছুই তো আমাদের হাতের মুঠোয়। শুধু উনি নন, এ বাড়ির প্রত্যেকটা সদস্য সম্পর্কে প্রাথমিক কিছু তথ্য আমার মগজে ঢুকিয়ে নিয়েছি। সময় হলে তোমাকেও বলবো। আচ্ছা, হরিলাল বাবুর ছেলে মানে বিশুকে কোথাও দেখেছো? অনল কিছুক্ষণ মাথা চুলকে বলল, না স্যার, সেই কাল যখন আমরা এসছিলাম তখন একবার দেখেছিলাম, তারপর এখনো পর্যন্ত দেখতে পাইনি। আপনার কোনো দরকার ছিল? হরিলাল কাকাকে ডাকবো? বাবা, এর মধ্যে ওনার সঙ্গে সম্পর্ক বাতিয়ে ফেলেছো? আসলে উনি বললেন ওনাকে এই নামে ডাকতে, তাই আর কি। তা বেশ ভালোই করেছো। ওনাকে ডাকবো নাকি স্যার? আরে না না, তার কোনো প্রয়োজন নেই। আসলে গতকাল রাতে যখন বিশুকে দেখেছিলাম তখন কেন জানি চেনা চেনা মনে হলো, কিন্তু তারপর তো আর পাত্তাই পেলাম না। ঠিক আছে, আমি স্নানটা চট করে সেরে নিই, তুমি বরং কিছুক্ষণ বসে অপেক্ষা করো। না স্যার, আমি তাহলে নিচে যাই, ওখানে গিয়ে শম্ভুবাবুর কাছ থেকে আরও খানিকটা গল্প শুনি, আর সাথে দু একটা গরম গরম বেগুনিও সাবার করব। ওপরে আসার আগে দেখেছি রান্নার ঠাকুর পাতলা করে বেগুন কেটে নুন হলুদ মাখাচ্ছিল। আচ্ছা তাই যাও, আর তাড়াতাড়ি যাও, নাহলে শেষ হয়ে যেতে পারে। অনল চলে গেলে বিক্রম ওর ঘরের দরজাটা ভিজিয়ে দিয়ে স্নানে যায়। দরজার শব্দ শুনে বিক্রম বলে, কে? দরজা খোলা আছে, ভেতরে আসুন। দরজা ঠেলে ভিতরে ঢুকতে ঢুকতে রিমলি বলে, বিক্রম বাবু, আমি রিমলি। দুপুরের খাবার হয়ে গেছে, সবাই আপনাকে নিচে খেতে ডাকছে। আচ্ছা, আপনি নিচে যান, আমি 2 মিনিটে আসছি। রিমলি চলেই যাচ্ছিল, বিক্রম ওকে ডেকে বলে, আর একটা কথা, আপনি আমাকে শুধু নাম ধরেই ডাকবেন, নামের সঙ্গে বাবু যোগ করার কোনো প্রয়োজন নেই। রিমলি মুখে কিছু না বলে শুধু ঘাড় নেড়ে নিচে চলে যায়। বিক্রমও তাড়াতাড়ি তৈরি হয়ে নিয়ে ঘর থেকে বেরোতেই যাচ্ছিল, হঠাৎ 3 তলায় শ্যামনারায়ণ বাবুর ঘর থেকে তর্কাতর্কির শব্দ শুনে থমকে দাঁড়িয়ে পড়ল। বিক্রম কিছুক্ষণ মন দিয়ে শোনার পর মনে মনে বলল, একজন তো শ্যামনারায়ণ বাবু, কিন্তু অপরজন কে? ওনার ছেলে নাকি অন্য কেউ? আরে বিক্রমবাবু, এখানে দাঁড়িয়ে আছেন কেন? নিচে চলুন, খাবার যে সব ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ শম্ভুবাবু, এই তো যাচ্ছিলাম। বলছি, কিছু যদি মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ অবশ্যই, এতে আমার মনে করার কি আছে। আপনার বাবার ঘর থেকে অনেকক্ষণ ধরেই তর্কাতর্কির শব্দ শোনা যাচ্ছে, কোনো সমস্যা হয়েছে নাকি? আরে ও তেমন কিছু নয়, ওটা তো হামেশাই হয়। কি বলুন তো, আমরা সব ব্যবসার খাতিরে সারা সপ্তাহটা বাইরেই থাকি। প্রত্যেক শনিবার আমরা বাড়ি আসি। আমরা বলতে আমরা 3 ভাই, আমাদের ছেলেমেয়েরা ছুটিছাটা পেলে তবেই এখানে আসে। তো আমরা শনিবার এসে রোববারটা থেকে কখনো সোমবার ফিরে যাই, আবার খুব বেশি দরকার হলে রোববারেই ফিরে যায় কখনো। দাদা যখনই বাড়ি আসে, বাবার সঙ্গে সেই এক বিষয় নিয়ে কিছু না কিছু কথা কাটাকাটি হবেই। ও বাদ দিন। বিষয়টি কি ব্যক্তিগত নাকি অন্য কিছু? না না, ব্যক্তিগত না ছাই। দাদার প্রমোটিংয়ের ব্যবসা, ওর ইচ্ছে আমাদের এই পুরনো বাড়িটা ভেঙে ফ্ল্যাট জাতীয় কিছু বানাবে। তবেই ইদানিং শুনছি কোনো এক কোম্পানির মালিকের সঙ্গে মিলে কারখানা না কি একটা বানাবে। তার জন্য শুধু আমাদের বাড়িটা ভাঙা হবে তাই নয়, আশেপাশের আরও কয়েকটা বাড়িও নেওয়া হবে শুনেছি। আচ্ছা, তা আশেপাশের বাড়ির মালিকরা রাজি এই ব্যাপারে? দৌড় মশাই, এত বড় হাতের মতো বাড়ির মালিক রাজি না হলে ওসব চুনোপুরিদের সঙ্গে কেউ কথা বলে নাকি? আরে একবার তো শুনেও ছিলাম যে দাদা নাকি ওই কোম্পানির মালিককেও বাড়িতে এনেছিল, কিন্তু বাবাকে কোনোভাবে রাজি করানো সম্ভব হয়নি। বাবার সেই একই সিদ্ধান্ত, উনি যতদিন বাঁচবেন ততদিন এই বাড়ির কোনো ক্ষতি উনি হতে দেবেন না।
যাকে, ওসব কথা ছাড়ুন এখন, তাড়াতাড়ি নিচে চলুন, এইবার না হলে বাকিরা উপরে চলে আসবে। তাই চলুন। ওনারা খাবেন না? না, হরিলাল কাকা বাবার খাবারটা ওনার ঘরেই দিয়ে আসেন, কিন্তু দাদার ব্যাপারে আমি ঠিক বলতে পারছি না। ওনারা দুজনে কথা বলতে বলতে নিচে নেমে চলে এসেছেন। শ্যামনারায়ণ বাবুর ঘর থেকেও আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। ওনারা এসে টেবিলে বসলেন। এত এলাহি আয়োজন দেখে তো বিক্রম অবাক হয়ে গেছে। চেয়ারে বসতে বসতে শম্ভুবাবু বললেন, আচ্ছা হরিলাল কাকা, অনেক তো বেলা হলো, এবার গিয়ে বাবার খাবারটা দিয়ে এসো। ওপরে দাদাও আছে বুঝলে, ওকেও নিচে খেতে আসতে বলো। হরিলাল কাকা ঘাড় নেড়ে সাই দিয়ে একটা বড় থালাতে শ্যামনারায়ণ বাবুর জন্য ভাত, ডাল, সবজির তরকারি আর মাছ সব কিছুই এক একটা বাটিতে গুছিয়ে নিয়ে উপরে চলে গেল। উনি বেশি তেল ঝাল মশলা খেতে পারেন না, তাই ওনার জন্য আলাদা করে কম মশলা দেওয়া রান্নাই করা হয়েছে। বাকিদের থালায় ততক্ষণে ভাত আর ঘি দেওয়া হয়েছে। সবার জন্যই এক একটা বাটিতে মুগের ডাল, বেগুনি, আলু পোস্ত, সবজির তরকারি, মাছ, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি সব কিছুই গুছিয়ে দেওয়া হয়েছে। সবাই বেশ তৃপ্তি করে খাচ্ছে আর টুকটাক গল্প গুজব করছে। বাড়ির মেয়ে বউরা পরে খেতে বসবে, ওনারাই সব কিছু পরিবেশন করছেন। বাড়ির অতিথিদের যাতে কোনো রকম অসুবিধে না হয় সেই দিকে লক্ষ্য রাখছেন। নন্দিনী দেবী আর রুক্মিণীও পরে বাকিদের সঙ্গে খাবে, সেই দেখে শ্যামলী আর রিমলিও ঠিক করেছে ওরাও পরে খাবে। অনল তো বেজায় খুশি, মাছের ঝোল দিয়ে ভাত মাখতে মাখতে বলল, যাই বলুন সব কটা রান্না কিন্তু দারুণ হয়েছে, বিশেষ করে এই ডাল আর সবজির তরকারিটা। ওফ, অনেকদিন পর এরকম সুস্বাদু খাবার খাচ্ছি। হ্যাঁ তাই তো, আর আমি তো অখাদ্য কুখাদ্য রান্না করি, তাই না? পিছন থেকে শ্যামলীর গলা শুনে অনল জিভ কেটে বলল, আরে না না গিন্নি, আমি সেই কথা কোথায় বললুম। আমরা যা খাই তা তো সব ভেজাল, এখানে তো সব কিছুরই চাষের, এমনকি মাছটাও পর্যন্ত ওনাদের পুকুরের। হ্যাঁ, তাই বলছিল এটার স্বাদ তো একটু আলাদা হবেই নাকি? হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, শাক দিয়ে আর মাছ থাকতে হবে না। শ্যামলীর কথা শুনে অনল বুঝতে পারে হাওয়া এখনো গরম হয়েই আছে, এখন কিছু বলাই বৃথা। তাই ও আর কোনো কিছু না বলে চুপচাপ খেতে থাকে। তখনই ওপর থেকে ছনছন করে কিছু পড়ার আওয়াজ হয়। সবাই খাওয়া ফেলে সেই দিকে ছুটে যায়। ওপর থেকে কিছু পড়ার শব্দ শুনে সবার প্রথমে শম্ভুবাবু দৌড়ে ওপরে ছোটেন। ওনার পিছু পিছু ওনার স্ত্রী রমলা, অরুণবাবু, সবশেষে নন্দিনী ওপরে পৌঁছন। বাকিরা ওনাদের অনুসরণ করে শ্যামনারায়ণ বাবুর ঘরের দিকেই যাচ্ছিল, কিন্তু তার আগেই শম্ভুবাবু পরিমরি করে নিচে এসে জানালেন শ্যামনারায়ণ বাবু ওনার ঘরে অচৈতন্য অবস্থায় পড়ে আছেন। সেটা দেখেই হরিলাল কাকা ভয় পেয়ে যান আর ওনার হাত থেকে খাবারের থালা মাটিতে পড়ে যায়। কথাটা কোনো রকমে বলে অর্ককে নির্দেশ দিলেন ডাক্তার পরিমল ঘোষকে শীঘ্রই ফোন করে খবর দিতে। অর্ক তাড়াতাড়ি ডাক্তারকে ফোন করে বাড়িতে আসার কথা জানিয়ে দিল।